হ্যালো এভরিওয়ান। আম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো দাঙ্গা। তো আপনারা অনেকেই জানেন আমার আসল বাড়ি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদ থেকে আ অনেক বছর আগে আমি আ ১ম এ পড়াশুনো এবং তারপর কর্মসূত্রে কলকাতাতে আ থাকতে শুরু করি। এবার যেরকম হয় আরকি বড় হয়ে যাওয়ার পর এত দায়-দায়িত্ব থাকে, সবকিছু থাকে যে গ্রামের বাড়ি খুব একটা যাওয়া হয় না। আমারও তাই যাওয়া খুব একটা মুর্শিদাবাদ যাওয়া হয় না। কিন্তু আ আমার যে বন্ধুরা জানেন যে আমার আসলেই বাড়ি মুর্শিদাবাদে, তারা আমাকে এই যে আনফরচুনেট যে দাঙ্গার মতো পরিস্থিতি মুর্শিদাবাদে কিছুদিন আগে তৈরি হয়েছিল এবং হয়তো এখনো একটু আধটু রেশ আছে আ সম্ভবত। তারা তো এই বিষয়টা নিয়ে আমার বন্ধুরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিল যে, "কিরে ওদিকের খবর কি? কারা দাঙ্গা লাগিয়েছে? দাঙ্গাটা কিভাবে হলো?" অ্যান্ড এভরিথিং। এবার আনফরচুনেটলি আমি এইসবের তেমন বিশেষ কিছুই জানি না। কারণ যেটা বললাম যে বড় হয়ে যাওয়ার পর চাকরি-বাকরি, কাজ-কর্ম, আ মা-বাপের দেখাশোনা, নিজের অনেকগুলি কাজ। এইসব করার পর আর গ্রামের বাড়িতে কি হচ্ছে বা গ্রামের দিকে কি হচ্ছে খুব একটা খোঁজখবর নেওয়া হয় না। হলে খুব ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি সেটা অনেক সময়ই হয় না। আই এম নট প্রাউড অফ দ্যাট। কিন্তু আমি মুর্শিদাবাদের অনেক খবরই জানতে পারি না। আমার নিজের অপারগতার জন্যেই। এবার এই ক্ষেত্রেও আমি তেমন কিছুই বলতে পারলাম না কাউকেই। আমি শুধু আ যেটা খুব ভালো একটা জিনিস আমি করতে পারলাম সেটা হচ্ছে ফেমিনিস্টস ইন রেজিস্ট্যান্স বলে একটা নারীবাদী গ্রুপ রয়েছে। যে গ্রুপের আমিও একজন সদস্য। সেই গ্রুপ থেকে আরো বেশ কিছু সিভিল সোসাইটি যারা মানুষের রাইটস নিয়ে কাজ করেন এরকম রাইটস গ্রুপগুলোর সাথে এই ফেমিনিস্ট ইন রেজিস্ট্যান্স বা শর্টে যাকে এফআইআর বলি আমরা, এফআইআর যায় এবং একটি অন্তর্তদন্ত করে। এই অন্তর্তদন্তমূলক রিপোর্টটা মুর্শিদাবাদ এবং মালদাতে গিয়ে আ তারা করে এবং বেশ কিছু ইম্পোর্টেন্ট তথ্য সেখানে উঠে এসেছে যে দাঙ্গাটা কিভাবে লাগলো, দাঙ্গাটা আসলেই লেগেছিল কিনা, দাঙ্গাটার পেছনে কারা, আ এলাকাবাসী কি ভাবছেন, এলাকাবাসীর কি বক্তব্য এই দাঙ্গাটা নিয়ে। মুর্শিদাবাদ, মালদার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে হিন্দু-মুসলিম একসাথে থাকার। হঠাৎ করে এত দাঙ্গা পরিস্থিতি কিভাবে হয়ে উঠেছে কিছু বছর বিগত সা সাম্প্রতিক কিছু বছর ধরে। এই সবকিছু প্রশ্নগুলোকে নিয়ে এফআইআর খুব ভালো একটা অন্তর্তদন্তমূলক রিপোর্ট দিয়েছে যেটার প্রেস বিজ্ঞপ্তিও তারা দিয়েছে। তো আমি আমার বন্ধুদেরকে সেইটা সাজেস্ট করতে থাকি যে ওই প্রেস বিবৃতিটা পড়ো, ওদের বক্তব্যগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলো পড়ো। তাহলে তোমরা মুর্শিদাবাদ দাঙ্গা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। যেগুলো আনফরচুনেটলি আমি ফার্স্ট হ্যান্ড কোনো এক্সপেরিয়েন্স না থাকার ফলে বা আমার কোনো যোগাযোগ না থাকার ফলে আমি জানি না। এবার সেটা তো গেল। এবার আসা যাক একটা অন্য প্রশ্নে। মানে এই যে দাঙ্গা নিয়ে এত কথা আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল এবং তার কোনো সদুত্তর আমি দিতে পারছিলাম না। তার ফলে যেটা হলো যে আমি একটু আ তলিয়ে ভাবার চেষ্টা করছিলাম যে এই ধরনের দাঙ্গাগুলো আ সমাজে হঠাৎ করে তো রাতারাতি হয়ে যায় না। এই তাও হতে পারে। মানে কেউ যদি যাদের মানি পাওয়ার এবং মাসল পাওয়ার আছে, এহেন মানুষেরা চাইলে যেকোনো জায়গাতে রাতারাতিও দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, সেটাও আমরা জানি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে যদি ধরেই নিই আমরা যে দাঙ্গা পরিস্থিতি একটা জেলাতে বা একটা শহরে বা একটা দেশে তৈরি হচ্ছে, তাহলে জানবেন সেই তৈরির, সেই ম্যানুফ্যাকচারিং এর প্রক্রিয়াটা একটা বড় দীর্ঘ প্রক্রিয়া। এবং সেই দীর্ঘায়িত একটি প্রক্রিয়া ধীরে ধীরে আমাদের মননে, চিন্তনে, আমাদের কথাবার্তায়, আমাদের আ ব্যবহারিক জায়গাগুলোতে ধীরে আসে বলেই একটা পারস্পরিক অবিশ্বাস, পারস্পরিক ভুল বোঝাবুঝি, পারস্পরিক ঘৃণা, পারস্পরিক আম অসহিষ্ণুতা এইগুলো একটা সমাজে দানা বাঁধে এবং দানা বাঁধে বলেই দাঙ্গা হয়। তো এইসব জিনিসগুলো ভাবতে আমি অনেকগুলো কথা আমার মাথায় এলো। আমি হয়তো এই ভিডিওটার অন্য পার্টও করব। পার্ট 2, পার্ট 3 ও হয়তো আমি করব যদি আমার সময় থাকে এবং আ আমি পারি। কিন্তু আপাতত আজকে আমি পার্ট 1 ধরা যেতে পারে এই ভিডিওটাকে। জানি না অন্য পার্টগুলো আদৌ করতে পারব কিনা। বাট ধরা যাক আমি যদি করি অথবা না করি। ইমিডিয়েটলি আমার কিছু কথা এই মুহূর্তে মনে এলো যেটা আমি লিখলাম খাতাতে এবং এটা একটা কবিতা বা কবিতার মতো কিছু একটা হয়তো হয়েছে। আমি এইটা আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই।
দাঙ্গা প্রসঙ্গে ভাবার সময় আমার বেশ কিছু কথা মনে আসছিল, এবং এই কথাগুলি সব কথা নয়, কিন্তু আমার আরো অনেক কথা মাথায় এসেছে। সেই কথাগুলি হয়তো এই পার্ট 2 বা পার্ট 3 ভিডিও যদি আমি করতে পারি, আমি সেখানে বলবো। বাট আপাতত এখানে কিছু কথা রইল। এই যে সেদিন আপনি বিয়ারের বোতল খুলতে খুলতে ব্রাহ্মণ কলিগ মেয়েটা কোন কুক্ষণে মেহতাব হুসেনকে বিয়ে করবে বলে জানিয়েছে, তা নিয়ে মুখ টিপে আব্দুল তো ফ্রিজে ঢোকাবে দেখো, বাবাকে বলো যেন বিয়েতে ফ্রিজ না দেয় বলে খিক খিক করে হেসে উঠলেন। আপনার এই সেন্স অফ হিউমারটা। বা ধরুন, সুইগি ডেলিভারি বয়ের সাথে দেরি হওয়া নিয়ে ঝামেলা করতে গিয়ে হঠাৎই ক্যালাসলি বলে ফেললেন, শালা শান্তির ছেলে, শালা মোল্লার বাচ্চা। সে ওদিকে স্যার স্যার করে কথা বলে যাওয়া সত্ত্বেও এই যে আপনার এই অতর্কিত মোল্লার বাচ্চাতে নেমে আসা, আপনার এই বোধটা। বা এই যে আপনার ফ্ল্যাটটাকে রেন্টে দেবেন বলে বিজ্ঞাপন দিয়েছেন ম্যাজিক ব্রিক্স বা 99 একর্সে, এবং ফোন পেলেন এক ঝকঝকে ইংরেজিতে কথা বলা যুবতীর। সব ঠিকঠাক হয়ে গেল, ভাড়ার এগ্রিমেন্ট অবধি হয়ে যাওয়ার কথা শেষে হঠাৎ আপনি আধার কার্ডে হবু ভাড়াটের পুরো নাম রাকিবা রহমান শুনে ছিটকে গেলেন, আর বলে বসলেন, দেখো বাবু, কিছু মনে করো না, আমরা বাঙালি ছাড়া আর কাউকে ঘর ভাড়া দিই না। ওদিকে রাকিবা রহমান মরিয়া হয়ে বোঝাতে চাইছে যে সে বাঙালি, তার বাপ, তার 14 গোষ্ঠী ঝিঙে পোস্তর ঝোলে ডোবা ঘটি বাঙালি মুসলিম। তবু আপনার সেদিনকার কেটে দেওয়া ফোনের নিষ্ঠুরতা, সেই অকওয়ার্ড নীরবতা। অথবা এই আপনি ক্রিসমাস, হ্যালোউইন, এমনকি হানুকা অবধি পালন করছেন, বাচ্চাকে হ্যালোউইনের পামকিন কিনে দিচ্ছেন, কয়েকশো বছরের কলোনিয়াল মাস্টারের হ্যাংওভার না ভুলে। অথচ আপনার সেই বাচ্চাটাকে স্কুল ভ্যানে করে নিয়ে যাওয়া মোস্তাক আলী কেন দুটো ঈদেই ছুটি চাইছে সেটা না জেনে, তোদের আবার কটা ঈদ যেন, ওই গরু কাটার ঈদটাকে কি বলে যেন, করে অট্টহাসি হাসার এই যে ব্যাপারটা। বা এই যে কেন আপনার বাড়ির ঘরদোর সাফাই করা মেয়েটি, কাজের মেয়েটি, রান্নার লোক নয়, কিন্তু রান্নার লোক আপনার অন্য আছে, এই যে সাফ সাফাই করা মেয়েটি ক্যানিং থেকে যে আসে, রুবিনা খাতুন নাম হওয়া সত্ত্বেও হিন্দু বাড়িতে কাজ নেবে বলে ছবি অথবা বেবি এই নামে পরিচয় দিয়ে কাজ করে, আর আপনি জেনেও জানেন না, তাকে অভয় দেন না, তাকে বলেন না তার পরিচয় লুকোনোর কোনো প্রয়োজন নেই, বরং উল্টে আপনাদের রিলেটিভরা বাড়িতে আসলে তার সামনেও তাকে ছবি, বেবি এইসব বলেই ডাকেন, যাতে কেউ জানতে না পারে যে আপনি একজন মুসলিম মহিলাকে এমপ্লয় করেছেন। কিংবা ধরুন, এই যে আপনার বিদেশ ফেরত মেয়ে বাইরে গিয়ে বিফ খায়, ক্লাসের অন্য ঝকঝকে এক ঝাঁক তরুণ তরুণী মুসলিম, খ্রিস্টান, ইহুদি বন্ধুদের সাথে বাইরে পার্টি করে, সেটা জেনেও আপনি তাকে সেই ছবি ইনস্টাগ্রামে দিতে দেন না। বা নিজ দেশে গৌরক্ষার নামে থুরথুরে বুড়ো আখলাক অথবা পেহলু খানকে পিটিয়ে কুপিয়ে কাউ ভিজিল্যান্টেরা মেরে দিলে টু শব্দটি করেন না। এই যে হঠাৎ করে আপনি মনসা, শীতলা বা কালী ছেড়ে জয় শ্রীরামে মগ্ন হলেন, মত্ত হলেন, আর আপনার সাধের পেটুক প্রেমিক বৌভক্ত শিবের সৌম্য শান্ত রূপটা, মধ্যবিত্ত সেই আপনার প্রিয় দেবতার রূপটা, চেহারাটা পাল্টে হঠাৎ সিক্স প্যাকওয়ালা মহাদেব হয়ে গেল, ও অ্যাংরি হনুমানের স্টিকার সেটে আপনিও নিজের ঈশ্বরদের ধীরে ধীরে রাগী রোল মডেলে পরিণত করে ফেললেন। অথবা কাশ্মীরে জঙ্গি হামলার কথাতে অ্যাপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে সারাদিন মুসলিমদের মুণ্ডুপাত করে চললেন, কোনো এক ডক্টর ফরিদউদ্দিন শেখ সেই গ্রুপে আছে জানা সত্ত্বেও মোল্লাদের কেন যে এখানে বাড়ি কিনতে দেওয়া হয়েছে বলে প্রমোটারকে গালি পারলেন, এবং নিজের বাচ্চাকে পাখি পড়ানোর মতো শেখালেন মোল্লা ক্লাসমেট বাচ্চাটার থেকে কিচ্ছু না খেতে,
তার সাথে না খেলতে, তার সাথে না কথা বলতে। এইসব আপনার শিক্ষা এবং আপনার কাজ হাওয়ায় ভাসতে থাকলো যখন আপনি WhatsApp অথবা টিভির ব্রেকিং নিউজের পর্দায় কারা যেন দাঙ্গাবাজ ছিল, যারা মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধিয়েছিল, খুঁজতে শুরু করলেন।